ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি খামেনির। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরান হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতের রূপ নেবে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ইরানকে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে কিংবা ক্ষোভকারীদের উপর ধমন নিপীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এর জোরে ধরে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প নিয়মিত যুদ্ধ জাহাজের ভয় দেখাচ্ছে, এসব দেখে ইরানি ভীতু হবে না। এসব হুমকিতে ইরান জনগণ বিচলিত হওয়ার পাত্র নয়। খামেনি আরো বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির উপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে তবে তাদের উপর পাল্টা কঠোর আঘাত আনা হবে। কূটনৈতিক সমাধানের উপায় খোঁজা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। তেহরান জানিয়েছেন তারা ন্যায়সঙ্গত আলোচনার জন্য প্রস্তুত, তবে এই আলোচনায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ক্ষমতা সাশ্রয় কোনো শর্ত থাকা চলবে না। বর্তমান মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নৌবাহিনীর 6টি ব্রেজডার, একটি বিমান বাহিনী, রণতরী এবং 3টি উপকূলীয় যুদ্ধ জাহাজ মোতায়েন হয়েছে। অর্থনৈতিক দুর্ব্যবস্থা প্রতিবেদে গত ডিসেম্বরের শেষের দিকে ইরান ক্ষোভের বিক্ষোভ শুরু হয়েছিল। পরে তা 1979 সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটির জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের রূপ নেয়। তবে ব্যাপক দমন নিপীড়নের মুখে বর্তমান বিক্ষোভের তীব্রতা কমে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী এই অস্থিরতা দেশটির 3117 জনের মৃত্যু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA আজ জানিয়েছেন তারা এখন পর্যন্ত 6713 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খামেনি এই বিক্ষোভকে একটি অভ্যন্তর চেষ্টার সঙ্গে তুলনা করছেন। তিনি বলেন, এই রাষ্ট্রদ্রোহের মূল লক্ষ্য ছিল দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রগুলোর আঘাত হানা। আলোচনায় অগ্রগতি। এদিকে ইরান সামরিক প্রধান ওয়াশিংটনকে সামরিক হামলার বিষয়ে সতর্ক করেছেন। অন্যদিকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গতকাল শনিবার দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ট্রাম্প দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে হামলার হুমকিও জারি রেখেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, গণমাধ্যম যুদ্ধের প্রচারের বিপরীত আলোচনা কাঠামোগত প্রস্তুতি এগিয়ে চলছে। লারিজানি মস্কোকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন। গতকাল ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বড় কোনো সংঘাত ইরান ও যুক্তরাষ্ট্রের উভয়ের জন্যই ক্ষতিকর হবে। মিশরের প্রেসিডেন্ট আবেদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র বা এই অঞ্চলের কারো স্বার্থেই কাজে আসবে না। পরবর্তী সময় ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, দেখা যাক আমরা কিছু করতে পারি কিনা, অন্যথায় কি ঘটে তা দেখা যাবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি শনিবার তেহরান লারিজানির সঙ্গে বৈঠক করেছেন, তাতে এই অঞ্চলে উত্তেজনা কমানো যায়। এদিকে ইরানের সেনা প্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের সতর্ক করে বলেছেন, তার বাহিনী পূর্ণ সামরিক ও রক্ষণাত্মক প্রস্তুতি নিয়ে আছে। তিনি বলেন, শত্রু যদি কোনো ভুল করে তবে তারা নিজেদের নিরাপত্তা, এই অঞ্চল ও জনিষ্ঠ শাসন আমলের নিরাপত্তা নিশ্চিতভাবে বিপন্ন করবে। আত্মসংকেত ইসরায়েল, কর্মের ফল পাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ শুধু সামরিক বা কূটনৈতিক পরিণতি তৈরি করেনি, এর ভেতরে ভেতরে তৈরি হয়েছে আরেকটি গভীর সংকেত যা তুলনামূলকভাবে কম আলোচিত। সেটি হলো খাদ্য নিরাপত্তা সংকেত। ইসরায়েলের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী দেশটিতে উৎপাদিত বা ব্যবহৃত মোট খাদ্যের প্রায় 39% নষ্ট হয়ে যায়। এটি কেবল ব্যক্তিগত অপচয় নয়, এটি কাঠামোগত ব্যর্থতা। শুধু 2024 সালে এই অপচয়ের কারণ ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় 26 বিলিয়ন শেকেল, প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই বিপুল অপচয় বিপরীতে বাস্তব চিত্রটি আরো উদ্বেগজনক। বর্তমান ইসরায়েলের প্রায় 15 লাখ মানুষ খাদ্য নিরাপত্তা বাহিনী ভুগছে, অর্থাৎ এদিকে খাবার ফেলে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত পুষ্টিকর খাবার পাচ্ছে না। গত এক দশক খাদ্যের অপচয়ের ফলে মোট ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছেন
211 বিলিয়ন শেকলেরও বেশি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলোর জীবন মান, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ। অর্থনৈতিক ভাষায় দেখলে সংকেত স্পষ্ট। শুধু 2024 সালে খাদ্য অপচয় ইসরায়েলের মোট দেশকে উৎপাদনের প্রায় 1.3%-এরও সমান ক্ষতি করেছে। গড়ে প্রতিটি পরিবারের বছরেই প্রায় $2,900 খাবার ফেলে দিয়েছে। এই পরিসংখ্যান দেখায় একই অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে অদক্ষতা ও বৈষম্য পাশাপাশি টিকে আছে। খাদ্য নিরাপত্তা বাহিনী মানে শুধু না খেয়ে থাকা নয়। ইসরায়েলের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সংস্থাগুলো হিসাব অনুযায়ী অপুষ্টি, মানসিক চাপজনিত অসুস্থতা এবং পরিবেশগত ক্ষতির কারণে প্রতি বছর অতিরিক্ত $2.7 বিলিয়ন বেশি খরচ হচ্ছে। যুদ্ধ এই সংকট আরও তীব্র করছে। ব্যাপক সামরিক মোতায়েন এবং ফিলিস্তিনি ও বিদেশি শ্রমিকদের উপর বিধিনিষেধের কারণে কৃষি খাতে শ্রমিক সংকট তৈরি হচ্ছে। সবজির চাষ ও সংগ্রহ ব্যবহৃত হচ্ছে। এর ফলে দাম বেড়েছে এবং কম আয়ের মানুষের জন্য তাজা খাবার আরও নাগালের বাইরে চলে যাচ্ছে। এই যুদ্ধের আগেও ইসরায়েলের খাদ্যের দাম তুলনামূলক বেশি ছিল। বাজারে একটি চেটিও নিয়ন্ত্রণ, দুর্বল প্রতিযোগিতা এবং সুরক্ষামূলক শুল্ক ব্যবস্থার পেছনে বড় কারণ। যুদ্ধ এই পুরানো সমস্যাগুলো আরও প্রকট করছে, ফলে দেশীয় খাদ্য উপাদান এদিকে নাজুক হয়ে পড়েছে, অন্যদিকে আরো ব্যয়বহুল হয়েছে। যুদ্ধের সময় সামরিক ব্যয়ের দিকে মূলত নজর গেছে, কিন্তু সামরিক অর্থনৈতিক সংকোচক তুলনামূলক কম আলোচিত। 2023 সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি 20.7% সংকুচিত হয় এবং দেশটির ইতিহাসের অন্যতম বড় ত্রৈমাসিক পতন। একই সময়ে সামরিক ব্যয় বেড়ে যায়। 2023 সালের শেষে এই ব্যয় প্রায় $1.8 বিলিয়ন থেকে বেড়ে $4.7 বিলিয়ন পৌঁছায়। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী 2023 থেকে 2025 সাল পর্যন্ত যুদ্ধযোজিত মোট ব্যয় দাঁড়ায় প্রায় $55.6 বিলিয়ন। এই বোঝা ভবিষ্যতে সামাজিক খাতে ব্যয় করার ক্ষমতাকে সীমিত করে দেবে। এর সামাজিক প্রমাণ এখন স্পষ্ট। বিভিন্ন কল্যাণ সংস্থা ও নাগরিক সমাজের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের 1/4 বেশি পরিবার এখন খাদ্য নিরাপত্তা বাহিনীকে ভুগছে। আগে যা মূলত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সীমিত ছিল, তা এখন শ্রমজীবী পরিবার, ভাতা নির্ভর মানুষ এবং মূল্যস্ফীত ও যুদ্ধনীত অস্থিরতা ক্ষতিগ্রস্ত মধ্যবিত্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্রক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের কর্মকর্তাদের তীব্রক্ষীয় আলোচনায় আগামী বুধ ও বৃহস্পতিবার 4 ও 5 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ইউআই রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ রোববার এই খবর জানিয়েছেন। এমন এক সময় ও আলোচনা হতে যাচ্ছে এখন ইউক্রেন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছে। এরই মধ্যে রাশিয়ার হামলার কারণে দেশটি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই সংকট সময় পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে সাময়িকভাবে কার্যকর বিদ্যুৎ সংস্কার হামলা বিরতি কতদিন টিকবে তা নিয়ে ইউক্রেন নাগরিকদের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 4 বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য কিয়েভের উপর চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনের নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি দেশটির বিদ্যুৎ অবকাঠামোর উপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছেন রাশিয়া। এতে চলতি শীতের দেশটি জনজীবন তীব্র ভোগান্তিতে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের কর্মকর্তারা আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। এই বৈঠক শেষে ইউক্রেন বলেছেন কার্যকর আলোচনা হয়েছে, তবে ভূখণ্ডের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া এখনো দাবি করছে যুদ্ধ বিধ্বস্ত পূর্বাঞ্চল থেকে ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়তে হবে, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। আর সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্স দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেন নিয়ে কার্যকর আলোচনার জন্য প্রস্তুত। আমরা চাই আলোচনায় ফলাফল যুদ্ধকে বাস্তব ও মর্যাদাপূর্ণ সমাপ্তির দিকে এগিয়ে নেবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মেরামতে তোড়জোড়। ইউক্রেন জুড়ে তীব্র ঠান্ডায় নতুন ঢেউ বইছে। এই পরিস্থিতিতে রাজধানী কিয়েভে আজকেও 1000 আবাসিক ভবনে হিটার জ্বালানি বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি
চিকিৎসকও। আজ কিয়েভের তাপমাত্রা ছিল -15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত শনিবার গ্রিডের ব্যাপক সমস্যার কারণে শহরটি 3500 বহুতল ভবন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ঠিক করাতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীর ব্যবস্থার সময় পার করেছে। কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভের চলমান বিদ্যুৎ সমস্যার সঙ্গে যুদ্ধের সরাসরি সম্পর্ক নেই, তবে রাশিয়ার গত কয়েক বছরের হামলার সঙ্গে পরোক্ষ সম্পর্ক আছে। প্রতিবেশী দেশ মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট চলছে। 2 দিন আগেও রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ তারা আজ রোববার 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিত রাখবে। তবে কিয়েভে জানিয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত ইউক্রেন বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছিল রাশিয়া।